আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইতিহাস সম্পর্কিত বিষয় নিয়ে। অর্থাৎ আমরা জানি আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, অর্থাৎ আমাদের বর্তমানে আমরা যে বাংলাদেশে বসবাস করি বা যে ভূখণ্ডে বসবাস করি এখানে, আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টে এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির মানুষজন রুল করেছে, শাসন করেছে। তো একসময় এখানে মুঘলরা ছিল, তার আগে এখানে মানে পাল বংশ, সেন বংশ ওনারা ছিল। তারপরে এখানে বাংলার শাসন কিভাবে হলো, মুসলমানদের শাসন কিভাবে হলো, এই সামগ্রিক যে ইতিহাস সম্পর্কিত যে বিষয়গুলো এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে এই ইতিহাস অংশ থেকেও কিন্তু বাংলাদেশে মোটামুটি বলা যেতে পারে ৩-৪ মার্কের মতো এসে থাকে। অর্থাৎ যদি আমরা একদম খ্রিস্টপূর্ব হিসাব থেকে শুরু করি, অর্থাৎ মৌর্য বংশ থেকে শুরু করে তারপরে একে একে ওই সময়ে একেবারে ব্রিটিশ শাসন পর্যন্ত এখানে ২ থেকে ৩ মার্কের মতো আসে। আবার ব্রিটিশ শাসন থেকে শুরু করে যে কোন ওই সময় যে বিভিন্ন যারা ছিলেন, বিভিন্ন লর্ডরা ছিলেন ব্রিটিশ, ওই তাদের বিভিন্ন কার্যকলাপ থেকে ভারত মানে ভারতবর্ষ আমাদের স্বাধীন হওয়া পর্যন্ত ওই অংশটুকু কিন্তু এক ২ মার্ক এসে থাকে। আর যেহেতু আমাদের পূর্ববর্তী যে শাসকগণ বা এই অঞ্চলে শাসন করার সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রেখে গেছেন, তো ওই বিষয়গুলো কিন্তু এই মোটামুটি আলোচনায় এসে যাবে। তো যাই হোক, এই সম্পূর্ণ অংশটা কভার করা আসলে খুবই দুরূহ ব্যাপার একটা ৪০-৫০ মিনিটের একটা সেশনের মাধ্যমে। তো যাই হোক, আমি যেটা চেষ্টা করবো হচ্ছে গিয়ে একটা মোটামুটি গাইডলাইন দাঁড় করানো, বা টপিক গুলা কিভাবে পড়তে হবে, বা টপিক গুলাকে অ্যাড্রেস করার সময় কতটুকু ডিপে যেতে হবে, বা প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলোর আলোকে আপনারা আসলে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, খুব বেশি কথা না বলে আমরা এখন একটা আলোচনায় চলে যাই। তো আমাদের আহ, বাঙালি জাতির উদ্ভবের এবং বিকাশের দিকে আমরা যদি তাকাই, যে বাঙালি জাতির আমাদের যে প্রধান অংশ সেটা আসছে কোথা থেকে, যে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। অর্থাৎ বাঙালি জাতির যে আবির্ভাব, এই ধরনের এমসিকিউ কিন্তু খুবই কমন, যে আমাদের বাঙালি জাতির আবির্ভাব বা আমাদের আদি জাতি কোনটা, সেটা হচ্ছে অস্ট্রিক জনগোষ্ঠী। আর আমাদের আদি যে আদিবাসী অধিবাসীরা, তাদের ভাষাও ছিল হচ্ছে অস্ট্রিক। আর আর্যরা এদেশে এসেছে হচ্ছে কি ইরান থেকে, কারণ আর্যদের কথা আমরা অনেক শুনে থাকবো যে বাংলাদেশে যে আর্যদের আনাগোনা ছিল, ওই আর্যরা এসেছিল ইরান থেকে। আর তাদের আদি বাসস্থান হচ্ছে মানে ইউরাল পর্বতমালার দক্ষিণ তৃণভূমি অঞ্চল। তাদের ধর্ম ছিল হচ্ছে গিয়ে সনাতন। আর যে মানে যে সনাতন ধর্ম থেকে কিন্তু আমাদের মানে আমরা যেটা হিন্দু ধর্ম বলে থাকি, এটা কিন্তু আসলে সনাতন ধর্ম। যাই হোক, তাদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আর ভারতে প্রথম বসতি স্থাপন করা হচ্ছে তারা হচ্ছে গিয়ে মানে পাঞ্জাব অঞ্চলে, উত্তর ও পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাব, ওই এলাকাটা হচ্ছে গিয়ে আর্যরা মানে ভারতবর্ষে প্রথম তাদের আবাসস্থল স্থাপন করেছিল। আর বাংলাদেশের যে প্রাচীন জাতি সেটা হচ্ছে গিয়ে দ্রাবিড় জাতি, এদের নিষাদ জাতীয় বলা হয়ে থাকে। আর অস্ট্রিক গোষ্ঠী থেকে তো যেটা বলছিলাম যে বাঙালি জাতির উদ্ভব হচ্ছে অস্ট্রিক জাতি থেকে। আর মূলত বাঙালি যে জাতিগোষ্ঠীটা কিন্তু একটা সংকর জাতি, মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন এদেশে এসছে, তারা একে অপরের সাথে সমাজবদ্ধ হয়ে বসবাস করেছে। তো এই একে অপরের সাথে মেশার ফলে যে একটা সংকর জাতি হিসেবে কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে পরিচয় লাভ করেছি। আর যেটা মানে এক কথা বললে সেটা হচ্ছে আমরা অস্ট্রিক গোষ্ঠী থেকে উদ্ভূত আর কি। তো আমাদের বাংলার আদি উপজাতি মানে এই বাংলাদেশ অঞ্চলের আদি উপজাতি, এরা হচ্ছে গিয়ে কোল, ভেল, সাঁওতাল, মুন্ডা। এরা হচ্ছে গিয়ে মানে একদম খুবই আদি কাল থেকে এই অঞ্চলে বসবাস করছে আর কি। আর বাংলাদেশের যে জনপদের একটা অংশ থাকে, যে মানে বর্তমান যে বাংলাদেশ সেটা তো আর সবসময় বাংলাদেশ ছিল না, আগে অনেক আগে সেটা হচ্ছে গিয়ে যে পুন্ড্র, রারো, তারপর হচ্ছে গিয়ে গৌর, এইরকম অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট নাম ছিল আমরা জানি। তো এই নামগুলা আসলে আমাদের বর্তমানে কোন কোন জেলা নিয়ে অবস্থান মানে অবস্থিত ছিল, এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি একটু জেনে নেওয়ার ট্রাই করবো। তো যাই হোক, বাংলাদেশের প্রাচীন যে জনপদ ছিল সেটা হচ্ছে পুন্ড্র। আর পুন্ড্র রাজধানী ছিল হচ্ছে গিয়ে পুন্ড্রনগর। আর পুন্ড্রর বিস্তৃতি কোনটা ছিল, পুন্ড্রনগর জনপদের বিস্তৃতি ছিল হচ্ছে বর্তমানে বগুড়া, রাজশাহী, দিনাজপুর, এই অংশটুকু ছিল হচ্ছে গিয়ে পুন্ড্র অঞ্চল, মানে এই অংশটুকু নিয়ে বিস্তৃত ছিল। আর মহাস্থানগড়, যে আমরা মহাস্থানগড় যে একটা পুরাকীর্তি আমরা জানি, এটা হচ্ছে এই পুন্ড্রনগরীর একটা পুরাকীর্তি আর কি। আর ওই এটা যে পুন্ড্রনগর আসলে ছিল, মহাস্থানগড়কে দেখে কিন্তু এই শনাক্তটা করেছেন হচ্ছে কি কানিংহাম নামের একজন প্রত্নতাত্ত্বিকবিদ। তো প্রাচীনকালে আমাদের এই অঞ্চলের নাম ছিল হচ্ছে কি বঙ্গ। অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশ এবং এই ভারতীয় সীমান্তের আমাদের এই অঞ্চলটার নাম ছিল হচ্ছে বঙ্গ। তো এই বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় হচ্ছে ঐতরেয় অরণ্য গ্রন্থে। অর্থাৎ এই অঞ্চলের নাম যে ছিল বঙ্গ, এটা হচ্ছে এই ঐতরেয় অরণ্য গ্রন্থে পাওয়া যায়। আর সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা ব্যবহার মানে এই অঞ্চলের নাম বাংলায় ব্যবহৃত হচ্ছে আবুল ফজলের আইন আকবরী গ্রন্থে। যে এই এখানে মানে বাংলা শব্দটা ব্যবহৃত হয়েছে আইন আকবরী গ্রন্থে আর কি।
আর বর্তমান যে ঢাকা জেলা সেটা ছিল প্রাচীনকালে মানে বঙ্গ যে জনপদ সেই জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর বৃহত্তর বরিশাল ও ফরিদপুর জেলাও কিন্তু প্রাচীন মানে ওই সময় বঙ্গর অন্তর্ভুক্ত ছিল। তো আমাদের প্রাচীনতম ইতিহাস যদি আমরা চলে যাই, যে আমাদের এই দেশে তো মৌর্য যুগে বাংলা মানে এক এক সময় এটা কিন্তু একই রাজধানী ছিল। এই মৌর্য শাসনামলে বাংলার রাজধানী ছিল হচ্ছে গিয়ে পুন্ড্রনগর, মানে আমরা যেটাকে হচ্ছে গিয়ে পুন্ড্রনগর, যেটা মহাস্থানগড় বা বগুড়া রাজশাহী এই অঞ্চলটা আর কি। তো গৌড়ের ওই সময় মানে পুন্ড্র, তারপর হচ্ছে বঙ্গ গৌড়। তো গৌড়ের যেটা ছিল, এই গৌড়ের রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ, আর রাঢ়ের রাজধানী ছিল হচ্ছে গিয়ে কটিবর্ষ। আর চন্দ্র মানে মৌর্য শাসন নামক শুরু হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের, ছিলেন হচ্ছে সবচেয়ে বিখ্যাত শাসক। তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় মানে গ্রিক দূত ছিলেন, তিনি হচ্ছে গিয়ে মেগাস্তিনিস। আর মেগাস্তিনিস ভারতবর্ষ সম্পর্কে মূল্যবান তথ্য তার ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করেছে। তো এটা আসলে মানে একদম পাই টু পাই করে যে ইতিহাসটা পড়া কিন্তু আসলে আমাদের মানে একবার রিডিং করে নিলে কিন্তু সেটা ভালো, ইতিহাস তখন মাথায় চলে আসে যে আসলে কোন অংশের পরে কোন অংশটা আমরা এসেছিল। এটা পড়ার জন্য আমি সবাইকে যেই বইটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বইয়ে কিন্তু এই অংশটুকু বর্ণনা করা আছে, অর্থাৎ খ্রিস্টপূর্ব থেকে শুরু করে একদম আস্তে আস্তে চন্দ্র পাল বংশ, তারপর সেন বংশ, এইগুলো একদম ক্রোনোলজিক্যালি কিন্তু ওই বইগুলোতে পাওয়া যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এমসিকিউ আকারে পড়া শুরু করার আগে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার আগে এই জিনিসের টাইম লাইনটা একটু ভালো করে দেখে নেওয়া। কারণ আমার কাছে যেটা মনে হয় যে র্যান্ডমলি এমসিকিউ পড়লে এটা মাথায় যতটুকু না থাকে, এই পুরো জিনিসটার ইতিহাস যদি আমাদের জানা থাকে অর্থাৎ টাইম লাইনটা যদি আমাদের ভালো মতো জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু ইতিহাসটা ভালোভাবে মাথায় ধরে রাখা সম্ভব। এই জন্য ইতিহাস পড়ার সময় জাস্ট র্যান্ডমলি না পড়ে আমার মনে হয় যে আপনারা যদি টাইম লাইনটা দেখে দেখে পড়েন, সেটা অবশ্যই খুব বেশি হেল্পফুল হবে। তারপর প্রাচীন বাংলা জনপদ ছিল আরেকটা হচ্ছে কি বরেন্দ্র। বরেন্দ্র যদি আমরা একটু ম্যাপের দিকে তাকাই, যে বরেন্দ্র অংশ হচ্ছে এই অংশটুকু হচ্ছে কি বরেন্দ্র। তো রাজশাহী অঞ্চলকে কিন্তু বরেন্দ্র ভূমি মানে রাজশাহী যে বিভাগটা, এটা কি বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহীর উত্তরাংশ, তারপর বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে যে বরেন্দ্র ভূমি গঠিত ছিল। আর ওই সময় সমতল বলতে আমরা বুঝতাম যে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলটা কোথায় আমরা জানি যে কুমিল্লা নোয়াখালী এই যে এই অংশটুকু, এখানে কিন্তু সমতট অঞ্চল ছিল। আর কুমিল্লার সমতট রাজ্যের যে কেন্দ্রস্থল সেটা ছিল হচ্ছে কুমিল্লার বড়কামতায়। প্রাচীন যে গৌড় জনপদ ছিল, গৌড় নগরীর অংশ বিশেষ ছিল বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আর এই আমরা ম্যাপে যদি দেখি, আর প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ অবস্থিত ছিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আমরা যদি ম্যাপে একটু খেয়াল করি যে চাঁপাইনবাবগঞ্জ অংশটুকু হচ্ছে আমাদের এই জায়গাটুকুতে, অর্থাৎ আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের এই অংশ অবস্থিত। তো আমাদের এই অংশ ছিল অর্থাৎ প্রাচীন গৌড় নগরীর অংশ। আর সর্বপ্রথম গৌড় নগরীর নামটা উল্লেখ পাওয়া যায় হচ্ছে পানিনির গ্রন্থে, অর্থাৎ প্রথম গৌড় নামটা উল্লেখ পাওয়া যায় পানিনির গ্রন্থে। আর বাংলাদেশের পূর্বাংশে অর্থাৎ প্রাচীন যে হরিকেল জনপদটা ছিল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পূর্বাংশে, অর্থাৎ সিলেট যে অঞ্চল, আমাদের সিলেট মৌলভীবাজার এই অংশটুকু আমরা যে রেড মার্ক দেখতে পাচ্ছি, এইটা ছিল কিন্তু আমাদের হরিকেল যে জনপদ। তো এই জনপদ গুলো পড়ার সময় আমরা যদি খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমরা যদি ম্যাপ গুলো দেখে কোনটা কোন অংশে কোন জেলাগুলা নিয়ে গঠিত ছিল সেটা যদি খেয়াল করি, তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখা অনেকটা ইজি হয়ে যায়। ট্রেডিশনালি মানে একদম বই দেখে দেখে মুখস্থ করলে কিন্তু ব্যাপারটা অনেক সময় মাথায় থাকে না। তো এই জন্য আমার যে সাজেশন থাকবে ইতিহাস সম্পর্কিত এই বিষয়গুলো পড়ার সময়, স্পেশালি জনপদ অংশটুকু যখন আমি দেখবো, তখন যেন অবশ্যই আমি ম্যাপটা থেকে একটু মিলিয়ে নিই, সেক্ষেত্রে মাথায় সাস্টেন করার চান্স বেশি থাকে। আর এমনি ইতিহাসের অন্যান্য বিষয় পড়ার সময় যদি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, একটু মানে লিঙ্কটা করে নিই, সেক্ষেত্রে কিন্তু পড়াটা মনে মানে মাথায় গেঁথে যাওয়ার সম্ভব। প্রাচীন রারো যে জনপদটা অবস্থান সেটা ছিল হচ্ছে গিয়ে বর্ধমান গুপ্ত বংশের রাজধানী ছিল হচ্ছে গিয়ে যে রারো জনপদ। আর হচ্ছে গিয়ে মানে গৌড় ছিল হচ্ছে গিয়ে রাজধানী। আর সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। আর বাঙালি জাতির উৎপত্তি বঙ্গ নাম থেকে, এটা আমরা অলরেডি জানি। এবার আমরা একটু একদম মৌর্য শাসন আমলে চলে যাই। তো ভারতীয় উপমহাদেশের প্রথম যে সাম্রাজ্য সেটা ছিল হচ্ছে মৌর্য সাম্রাজ্য। তো এই মৌর্য সাম্রাজ্য কবে এসেছিল? খ্রিস্টপূর্ব 321 শতকে ভারতে মৌর্য সাম্রাজ্যের উৎপত্তি করেন হচ্ছে গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের প্রথম যে রাজা ছিলেন সে চন্দ্রগুপ্ত মৌর্য। তার সময় রাজধানীর নাম ছিল হচ্ছে পাটালিপুত্র,
অর্থাৎ মৌর্য শাসনামলে চন্দ্রগুপ্ত মৌর্য যখন শাসন করতেন তখন তার আমলের রাজধানীর নাম ছিল পাটালিপুত্র। আর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে চাণক্য। চাণক্য হচ্ছে কি একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলা যেতে পারে। তো তিনি ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, আর তার ছদ্মনাম ছিল হচ্ছে কৌটিল্য। কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু একটা বেশ পপুলার একটা বই। পপুলার বলতে হচ্ছে কি আমাদের মানে পড়ার জন্য খুব বেশি কতটা পপুলার যাই না, মানে এই বই কতটা জন্য আমাদের এখনকার সময় পড়ে থাকে, বাট প্রিপারেশন নেওয়ার জন্য যে কোনো পরীক্ষার এক্সামের জন্য কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র খুবই বিখ্যাত একটা বই। যাই হোক, এই কৌটিল্যের অর্থশাস্ত্র যে বইটা এটা রচনা করেছেন হচ্ছে গিয়ে কৌটিল্য, অর্থাৎ চাণক্য, যিনি হচ্ছেন গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। যাই হোক, তো মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন হচ্ছে গিয়ে সম্রাট অশোক। তো উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত করেন হচ্ছে তিনি। আর সম্রাট অশোক কিন্তু পরবর্তীতে যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখেন, তো ওই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখার পর তিনি তার ধর্ম চেঞ্জ করেন। তিনি একদম মানে সব ধরনের সহিংসতা থেকে দূরে রাখার জন্য মনে করেন যে তিনি সব ধরনের সহিংসতা থেকে দূরে চলে যাবেন, এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর তাকে বলা হয়েছে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তো এইটা হচ্ছে কি মোটামুটি মৌর্য বংশ নিয়ে একটু একটা ব্রিফ বলা যেতে পারে। তো যাই হোক, পরবর্তীতে আসে হচ্ছে গিয়ে ভারতে গুপ্ত বংশ আসে। গুপ্ত বংশ কবে আসে? 320 খ্রিস্টপূর্বাব্দে। আর গুপ্ত বংশের রাজধানীও ছিল পাটালিপুত্র। বাংলায় গুপ্ত বংশের রাজধানী ছিল হচ্ছে গিয়ে পুণ্ড্রনগর। দেখেন এখানে কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে গুপ্ত বংশের রাজধানী, আর একটা হচ্ছে বাংলায় মানে বাংলার একদম এই অংশে গুপ্ত বংশের রাজধানী ছিল হচ্ছে পুণ্ড্রনগর। তো গুপ্ত বংশের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, আর শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত, আর শেষ রাজা ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত, যার মানে উপাধি ছিল হচ্ছে বিক্রমাদিত্য। এগুলো একটু র্যান্ডম ইনফরমেশন, কিন্তু এইখান থেকে মানে এই ধরনের মানে বিখ্যাত রাজা, তারপর তাদের শাসনামল থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন এসে থাকে। আপনারা হয়তো জানবেন যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে থাকেন, তো এই ধরনের জন্য এই ইনফরমেশন গুলো কিন্তু একটু পড়ে নিতে হবে। যাই হোক, গ্রিক বীর আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। তিনি হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দ, 327, 326 এই সময়টায় কিন্তু গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। তিনি হচ্ছে কি সিন্ধু তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। আর আমরা জানি যে আলেকজান্ডার যে গ্রিক বীর, তার শিক্ষক ছিলেন হচ্ছে অ্যারিস্টটল। চারজন গ্রিক গুরু শিষ্যের মানে ক্রম, যে সক্রেটিসের শিষ্য ছিল হচ্ছে প্লুটোর ছিল হচ্ছে অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে গিয়ে আলেকজান্ডার। আর যদি আমরা অপোজিট থেকে যাই, যে আলেকজান্ডারের গুরু ছিল হচ্ছে অ্যারিস্টটল, তার হচ্ছে প্লুটো, এবং প্লুটোর গুরু ছিল হচ্ছে সক্রেটিস। এরা মানে ওই সময় আসলে গুরু শিষ্যের ব্যাপারটা খুব বেশি মানে প্রচলিত ছিল। মানে যারা শিক্ষা গ্রহণ করার জন্য একদম গুরু সবসময় সাহচর্য থাকতেন। এনিওয়ে, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। তো ওই সময় একটা ট্রেডিশন ছিল, আমরা জানি যে বিভিন্ন যে পর্যটক ছিলেন তারা কিন্তু নানান দেশে বিদেশে ঘুরে বেড়াতেন। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তারা যখন খবর পেয়েছেন যে না মানে পৃথিবীর এই অংশটা কিন্তু ধন সম্পদে সমৃদ্ধ, তখন কিন্তু আমাদের এই অংশে পর্যটকরা আসতেন। তো পরিব্রাজক ফাইয়ান কিন্তু বাংলায় এসেছিলেন, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। পরিব্রাজক ফাইয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে বাংলায় এসেছিলেন। তিনি ছিলেন প্রথম চৈনিক পরিব্রাজক, অর্থাৎ তিনি একজন চীন বংশোদ্ভূত। আর বাংলার প্রথম পরিব্রাজক ছিলেন হচ্ছে মেগাস্থিনিসিস। তিনি হচ্ছেন গিয়ে মানে এই বাংলায় আসা প্রথম পরিব্রাজক। এবং যিনি পরিব্রাজক পরে আরো এসেছিলেন হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন হচ্ছে শিলভদ্র। শিলভদ্র হচ্ছেন গিয়ে নালন্দা বিহারের আচার্য ছিলেন। আর নালন্দা বিহারের কিন্তু বিখ্যাত প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বিহারে খ্রিস্টীয় 5ম শতকে। এটি বর্তমানে ভারতের বিহার রাজ্যে অবস্থিত। আর বাংলায় প্রথম স্বাধীন রাজা ছিলেন হচ্ছে গিয়ে শশাঙ্ক। স্বাধীন রাজা বলতে হচ্ছে কি তিনি বাংলায় শাসন করেছেন, অন্য কোনো মানে ভারতীয় অঞ্চলের অন্য কোনো অঞ্চলের কোনো শাসকের দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন না। তো এরকম প্রথম যে স্বাধীন রাজা ছিলেন তিনি হচ্ছেন গিয়ে শশাঙ্ক। তিনি বাংলার জনপদগুলোকে গৌর নামে একত্রিত করেছিলেন, অর্থাৎ সবগুলো যে জনপদ সেগুলোকে একসাথে করে গৌর নামে একত্রিত করেছিলেন, এবং এর রাজধানী স্থাপন করেছিলেন কর্ণসুবর্ণে। এই কর্ণসুবর্ণ হচ্ছে কি মুর্শিদাবাদে। আর এই যে প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের উপাধি ছিল হচ্ছে গিয়ে মহাসামন্ত। তিনি প্রাথমিক জীবনে কৃষক ছিলেন, কিন্তু 7ম শতকের শুরুতে তিনি পরবর্তীতে সিংহাসনে আরোহণ করেন। আর এই শশাঙ্ক যেহেতু স্বাধীন রাজা ছিলেন, তো তার মৃত্যুর পর যে ব্যাপারটা হয় মানে বাংলায় অনেকদিন যোগ্য শাসক ছিল না, তারপর হচ্ছে গিয়ে খুবই অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো ওই অংশটার কিন্তু একটা নাম আছে স্পেশাল, সেটাকে বলা হচ্ছে মৎস্যান্নে। অর্থাৎ বলা হয়তো যে ছোট মাছ বড় মাছকে খেয়ে ফেলে, এরকম একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি ছিল। এই যে
সরি, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। এই মানে একটা অদ্ভুত বিশৃঙ্খলার মধ্যে আমাদের এই সময়টা বাংলা ছিল, সপ্তম এবং অষ্টম শতকে। তো এই সময় যে অরাজকতা এবং বিশৃঙ্খলা শশাঙ্কর মৃত্যুর পরে শুরু হয়, এই অংশটুকুকেই আসলে বলা হয়ে থাকে যে মৎস্যন্যায় পরিস্থিতি। বাংলায় যে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা, সেটা মূলত সূচিত হয়ে হচ্ছে গিয়ে পাল বংশের মাধ্যমে। তো এই বংশানুক্রমিক শাসন বলতে বোঝায় যে আসলে যে প্রথমে একজন যিনি শাসন করছেন, তারপরে তার ছেলে শাসন করবেন, অথবা তারপরে তার নাতি শাসন করবেন, অর্থাৎ বংশের যে ক্রমটা সেটা ধরে রাখা। এই বিষয়টা মূলত পাল বংশের মাধ্যমে চালু হয়েছিল। আর পাল বংশের রাজাগণ মূলত বাংলায় 400 বছর শাসন করেছেন। আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হচ্ছে গিয়ে ধর্মপালকে। পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা ছিলেন হচ্ছে গিয়ে গোপাল। আর পাল বংশের শেষ রাজা হচ্ছেন গিয়ে মদন পাল। পাল বংশের পর অন্যতম একটা রাজবংশ ছিল, সেটা হচ্ছে যে সেন বংশ। সেই সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গিয়ে হেমন্ত সেন। আর সেন বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়ে থাকে হচ্ছে বিজয় সেনকে। আর সেন বংশের শেষ রাজা ছিলেন হচ্ছেন গিয়ে লক্ষণ সেন। লক্ষণ সেন কিন্তু সেন বংশের মানে শেষ হিন্দু রাজা বলা যেতে পারে। তারপরে কিন্তু বাংলায় মুসলমানদের আবির্ভাব হয়। লক্ষণ সেনকে পরাজিত করে আসলে ওই মুসলমানরা এই অংশে কর্তৃত্ব লাভ করে। আর ওই সেন বংশের অন্যতম একজন রাজা ছিলেন বল্লাল সেন, যিনি আসলে সাহিত্যিক ছিলেন। তার রচিত অন্যতম দুটি গ্রন্থ ছিল হচ্ছে গিয়ে দান সাগর এবং অদ্ভুত সাগর। তো ভারতীয় এই উপমহাদেশে এই লক্ষণ সেনের পরপরই আমরা বললাম যে মুসলমান শাসনের সূত্রপাত হয়। তো এই মুসলমান শাসনের সূত্রপাত করেন হচ্ছেন কি মোহাম্মদ বিন কাসিম। তিনি সিন্ধু ও মুলতানের রাজা দাহিরকে পরাজিত করেন। 721 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন আর কি। তো এই তার মাধ্যমে মূলত এই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের চালু হয়। তারপরে গজনির সুলতান মাহমুদ 1000 থেকে 1027 পর্যন্ত কিন্তু ভারত আক্রমণ করেন অনেকবার, প্রায় 17 বার তিনি ভারত আক্রমণ করেন এবং এখানে তিনি ভারতের কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করেন। যাই হোক, তো তিনি প্রতি স্টেপে একটু একটু করে সফলতা লাভ করছিলেন আর কি, একেবারে তিনি সফল হতে পারেননি। তো সুলতান মাহমুদের সভাকবি ছিলেন হচ্ছে মহাকবি ফেরদৌসী। মহাকবি ফেরদৌসির নাম আমরা সকলে জানি, বাংলা সাহিত্য পড়ার সময় কিন্তু আমরা এই নামটা শুনে থাকি যে মহাকবি ফেরদৌসী। তাকে বলা হতো প্রাচ্যের হোমার। হোমার হচ্ছে কি গ্রিক দার্শনিক বা সাহিত্যিক বলা যেতে পারে। আর এই সবার শ্রেষ্ঠ দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন হচ্ছে কি আল বিরুনি। আল বিরুনি অর্থাৎ আমাদের এই সুলতান মাহমুদের যে সভা রাজ্যসভা ছিল, ওখানে শ্রেষ্ঠ দার্শনিক এবং জ্যোতির্বিদ ছিলেন। ওই সময় কিন্তু দার্শনিক জ্যোতির্বিদ তারাই কিন্তু অনেকটা মানে স্পেশালি জ্যোতির্বিদটাই কিন্তু সায়েন্টিস্টের মতো বলা যেতে পারে। ওই সময় তারা আকাশ গ্রহণ ঘটে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু মানে গবেষণা করতেন আর কি। যাই হোক, তো ভারতের সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্যের বিস্তার করেন হচ্ছে মোহাম্মদ ঘুরি। তুর্কিরা মানে সাম্রাজ্য বলতে তারা হচ্ছে গিয়ে তুরস্ক থেকে তাদের আবির্ভাব হয়। মোহাম্মদ ঘুরি হচ্ছে গিয়ে প্রথম তুর্কি সাম্রাজ্যের বিস্তার ঘটান এই অঞ্চলে। আর তারাইনের প্রথম এবং দ্বিতীয় মানে যুদ্ধ সংঘটিত হচ্ছে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আর মানে মোহাম্মদ ঘুরি যখন তুর্কি সাম্রাজ্যের বিস্তার করতে যান, তখন হচ্ছে কি যে যুদ্ধটার মাধ্যমে তিনি জয়লাভ করেন, সেটা হচ্ছে কি তারাইনের যুদ্ধ, প্রধান তারাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ। আর প্রথম যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করতে পারেননি, পৃথ্বীরাজ জয়লাভ করেন, যার ফলে মোহাম্মদ ঘুরি কিন্তু মানে সাম্রাজ্যের বিস্তার করতে পারেন। পরে তিনি সংঘবদ্ধ হয়ে দ্বিতীয় মানে পরের বছর আবার আক্রমণ করেন, সেটা হচ্ছে 1192 সালে। তো দ্বিতীয় আক্রমণে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং এখানে মানে ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের উৎপত্তি ঘটে। আর ভারতবর্ষে স্থায়ী মুসলমান শাসনের প্রতিষ্ঠা করেন হচ্ছে গিয়ে সুলতান কুতুবুদ্দিন আইবেক। তিনি কিন্তু ওই যে আমরা কুতুব মিনার যেটাকে বলে থাকি সেটার স্থপতি। তো তিনি কুতুব মিনার বা এই কুতুবুদ্দিন আইবেক হচ্ছে ভারতবর্ষের স্থায়ী মুসলমান যে শাসন সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি প্রথম জীবন শুরু করেছিলেন কৃতদাস হিসেবে। পরবর্তীতে তিনি তার দানশীলতার জন্য তাকে লাখ পক্ষ বলা হতো, এটা একটা তার উপমার মতো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। যাই হোক, যেটা বলছিলেন যে তিনি কুতুব মিনার সৃষ্টি করেছিলেন। এছাড়া ওই সময় কিন্তু মানে ভারতবর্ষে বিভিন্ন ধরনের যে স্থাপনা এটা কিন্তু মানে তৈরি হতে থাকে। ওই সময়কার যারা শাসন ভার গ্রহণ করেছিলেন একের পর এক, তারা কিন্তু বিভিন্ন যে ভারতের যে বিখ্যাত স্থাপনাগুলো তারা কিন্তু একে একে তৈরি করেছে। তো এরপরে যে মানে দিল্লির সালতানাতের প্রতিষ্ঠা করেছেন শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি হচ্ছেন গিয়ে কুতুব মিনারের যেটা অসমাপ্ত কাজ ছিল সম্পন্ন করেন। তারপর দিল্লির সিংহাসনে প্রথম মুসলমান নারী হিসেবে সুলতানা রাজিয়া আরোহণ করেছিলেন। তিনি ছিলেন হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। তো এই যে দিল্লিতে যে সালতানাতের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন গিয়ে শামসুদ্দিন ইলতুৎমিশ। তার কন্যা সুলতানা রাজিয়া কিন্তু তার পরবর্তীতে দিল্লির সিংহাসন চালু করেন। ওই সময় ভারতে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন হচ্ছে 1398 সালে। তৈমুর লং হচ্ছেন গিয়ে ছিলেন একজন বিখ্যাত শাসকই বলা যায়, যিনি হচ্ছে গিয়ে তার সাম্রাজ্য বিস্তৃতির জন্য বিভিন্ন অংশে আক্রমণ করেছিলেন। তো আমাদের এই ভারতবর্ষে তিনি 1398 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিলেন। আর
ইবনে বতুতা হচ্ছে বিখ্যাত পরিব্রাজক। আমরা জানি যে ইবনে বতুতার আমলের টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই তথ্য আমরা কিন্তু বিভিন্ন সময় পড়েছি সমাজ বিজ্ঞান বইয়ে। তো যাই হোক, এই ইবনে বতুতা ভারতবর্ষে আক্রমণ করেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে। আর ইবনে বতুতাকে প্রথমে দিল্লির কাজী এবং পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত করেন হচ্ছে গিয়ে মোহাম্মদ বিন তুঘলক। বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন আমরা জানি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, অনেক বড় একটা নাম। তো তিনি বাংলার যেটা বলছিলাম তখন যে হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তিনি 1204 খ্রিস্টাব্দে। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যে একটা হচ্ছে গিয়ে দিল্লিতে অর্থাৎ ভারতীয় অংশে, এবং এর প্যারালে কিন্তু আরেকটা হচ্ছে গিয়ে আমাদের এই বাংলায়। এই ব্যাপারগুলো কিন্তু করার সময় একটু খেয়াল রাখতে হবে, যাওয়ার সময় মানে টাইম লাইনটা আসলে কিভাবে কাজ করতেছিল, যে বাংলায় কোন অংশটুকু আর একটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের বা প্রধান যেটা অংশ দিল্লি বা ভারতের অংশটুকুতে ওখানে কে কখন মানে তাদের সিংহাসন গ্রহণ করেছিলেন বা রাজত্ব করছিলেন। তো যাই হোক, তো শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলা জয় করেন হচ্ছে 1204 খ্রিস্টাব্দে। বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেছিলেন। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলায় এসেছিলেন হচ্ছে গিয়ে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে, অর্থাৎ তিনি 1346 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন। আর ইবনে বতুতা ছিলেন মূলত মরক্কোর একজন নাগরিক। তিনি মূলত সোনারগাঁ অঞ্চল, বাংলাদেশের যে সোনারগাঁ অঞ্চল, ওই অঞ্চলটুকু বেশি ভ্রমণ করেছিলেন। তার একটা অন্যতম বিখ্যাত গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে গিয়ে রেহেলা নামে পরিচিত। আর তিনি হচ্ছেন গিয়ে বাংলার সম্পর্কে একটা বিশেষ অবজারভেশন ছিল তার, যেটাকে তিনি বলেছেন হচ্ছে ধন সম্পদ পূর্ণ নরক হিসেবে। এই অবজারভেশনের একটা কারণ রয়েছে, কারণ আমরা জানি যে ওই সময় বাংলা ছিল অত্যন্ত ধন সম্পদ শালী, এবং এখানে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে কি এখানে শৃঙ্খলার সবসময় অভাব ছিল। অর্থাৎ প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও মানুষের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল, মানুষের হানাহানি রক্তারক্তি ছিল। তো এই দুইটার কম্বিনেশন হিসেবে তিনি কিন্তু বাংলাকে ধন সম্পদ পূর্ণ নরক হিসেবে অভিহিত করেছিলেন। বাংলাকে বুলাকপুর বা বিদ্রোহের নগর হিসেবে অবহিত করেন হচ্ছে জিয়াউদ্দিন বারানি। আর সমগ্র বাংলার প্রথম অধিপতি মুসলিম সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। তিনি শাহী বাঙ্গালা উপাধি গ্রহণ করেছিলেন। তার সময় থেকেই সমগ্র বাংলা অঞ্চল আসলে বাঙ্গালা নামে পরিচিত লাভ করে। ওই সময় বাঙ্গালা নাম ছিল হচ্ছে গিয়ে ওই মুসলিম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। আর বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগর। আর রক্তপাত এবং কঠোর যে নীতি সুলতানের বৈশিষ্ট্য, সেটা ছিল হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন। তিনি মানে খুবই ভায়োলেন্ট পছন্দকারী সুলতানি বলা যেতে পারে। তিনি হচ্ছেন কি গিয়াসউদ্দিন বলবন। বাংলার গজল ও সুফি সাহিত্য সৃষ্টি করেছিলেন হচ্ছে গিয়ে শাহী আমলে। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য মানে হোসেন শাহী শাসক বা আলাউদ্দিন হোসেন শাহ, তিনি আসলে একটু কৃষ্টি কালচার এই দিকটায় নজর দিয়েছিলেন। এই জন্য বাংলায় গজল ও সুফি সাহিত্য সৃষ্টি করেছিলেন হচ্ছে এই মানে কৃষ্টি এই শাহী আমলে কিন্তু বেশি বিস্তৃতি লাভ করেছে। আর ওই সময় সাহেব বংশের পরবর্তী রাজা যে নুসরাত শাহ, তিনি হচ্ছে গিয়ে গৌড়ের বিখ্যাত সোনা মসজিদ আর বারোদুয়ারি মসজিদ, এই দুটো মসজিদ হচ্ছে তিনি নির্মাণ করেছিলেন। আর বাংলার সবচেয়ে বড় যে মধ্যযুগীয় মসজিদ, সেটা 7 গম্বুজ মসজিদ বাগেরহাটে রয়েছে। সেটা হচ্ছে গিয়ে 81টি মসজিদের আসলে একটা মসজিদ। যাই হোক, সেটা নির্মাণ করেছিলেন হচ্ছে গিয়ে খান জাহান আলী। তো মুঘল শাসনামল কিন্তু হচ্ছে গিয়ে ছিল মূলত দিল্লিতে। তো মুঘল শাসনামলে আবার কিন্তু বাংলাও একটা প্যারালাল টাইম লাইনে কিন্তু বাংলাও বিভিন্ন মানুষের দ্বারা শাসিত হচ্ছিল। তো মুঘল শাসন আসলে প্রতিষ্ঠা হয়েছে, আমরা জানি যে প্রতিষ্ঠাতা হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি হচ্ছে 1526 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে বা ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। সম্রাট বাবর আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক-ই-বাবর বা বাবরনামা। তো আর পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে কি খুবই বিখ্যাত, যেই যুদ্ধের মাধ্যমে আসলে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হয়, সেটা হচ্ছে 1526 সালে অনুষ্ঠিত হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 সালে, আর শেষ হচ্ছে কি 1761 সালে। পানিপথ হচ্ছে দিল্লির উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। আর ওই পানিপথের যুদ্ধে হচ্ছে কি ভারতবর্ষের প্রথম যে কামানের ব্যবহার, ওটা কিন্তু হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধে হচ্ছে কি ইব্রাহিম লোদি বাবরের নিকট পরাজিত হন। আর মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন হচ্ছে জান্নাতাবাদ। জান্নাতাবাদ হচ্ছেন মুঘল সাম্রাজ্যের একজন বিখ্যাত সম্রাট, মানে হুমায়ুন। তো মানে ওই সময় আসলে কবি মানে সাহিত্যের প্রচলন ছিল। যারা রাজা ছিলেন তারা বিভিন্ন কবি মানে কবিতা টবিতা লিখতেন। তো এই কারণে তার নামকরণের দিকে তাদের একটা বেশ মানে মনোযোগ ছিল, তারা বিভিন্ন রকমের নামকরণ করতেন।
আবার আমরা তো জানি সম্রাট আকবর ধর্মই চালু করেছিলেন। যাই হোক, তো হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন যে শেরশাহ। শেরশাহ কিন্তু মানে হুমায়ুনের মাধ্যমে কিন্তু বাংলায় যে মুঘল শাসন সেটা সমাপ্তি হয়। শেরশাহ তখন শাসন ভার গ্রহণ করেন। তিনি খুবই অল্প সময় শাসন করেছিলেন, 1 বছর 1.5 বছরের মতো। বাট তিনি অনেক প্রোডাক্টিভ ছিলেন, মানে অনেক কিছু বাংলায় চালু করার চেষ্টা করেছিলেন। ভারতবর্ষে ঘোড়ার ডাকের বিবর্তন করেছিলেন শেরশাহ। তারপর হচ্ছে কি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা করেছিলেন হচ্ছে শেরশাহ। শেরশাহ মুদ্রা চালু করেছিলেন। তার যে মুদ্রা চালু ছিল সেটার নাম ছিল হচ্ছে দাম। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে যাকে অভিহিত করা হয় তিনি হচ্ছেন গিয়ে সম্রাট আকবর। শুধুমাত্র তার রাজত্ব বিস্তৃতি, তারপর তার বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটি সবকিছু মিলাই কিন্তু সম্রাট আকবরের নামই মুঘল রাজাদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যায়, এবং স্বাভাবিকভাবে তিনি শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত। এই সম্রাট আকবর বাংলা জয় করেছিলেন হচ্ছে 1576 সালে। আর তিনি তার বাংলা জয় করার পরপরই কিন্তু তার নানান রকম কার্যক্রম শুরু করেন, যার মধ্যে একটা অন্যতম কার্যক্রম ছিল তিনি নিজেই একটা ধর্ম প্রতিষ্ঠা করেন। তিনি সব ধর্মের যাজকদের নিয়ে কথা বলতেন এবং কথা শুনতেন, এবং সবার কথা শোনার পরে তিনি নিজে নিজে একটা ধর্ম প্রচলন করেন সব ধর্মের জিস্ট গুলা নিয়ে। তো সেই ধর্মের নাম দেন তিনি হচ্ছে কি দ্বীন-ই ইলাহি। আর বাংলা সনের যে প্রবর্তন তিনি সেটা করেছিলেন কিন্তু সম্রাট আকবর, অর্থাৎ বাংলা সন, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ যে বিষয়গুলো আমরা উদযাপন করে থাকি, এই যে বাংলা সন সেটা চালু করেছিলেন হচ্ছে গিয়ে সম্রাট আকবর। আর সম্রাট আকবরের সময় সমগ্র বাংলাকে সুবহি বাংলা নামে পরিচিত ছিল, অর্থাৎ সুবহি বাংলা এই নামে আসলে সমগ্র বাংলা পরিচিত ছিল সম্রাট আকবরের সময়। আর এছাড়াও সম্রাট আকবরের রাজসভায় বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। আমরা যদি বলি সেটা হচ্ছেন গিয়ে একজন ছিলেন বুলবুলি হিন্দ, তারপর হচ্ছে গিয়ে তিনি হচ্ছেন গিয়ে গায়ক তানসেন, অর্থাৎ আকবরের রাজসভার যে গায়ক তিনি ছিলেন গিয়ে হচ্ছে গিয়ে তানসেন। এই নামটা কিন্তু গানের সাথে অনেকটাই পরিচিত, এবং তাকে বলা হতো হচ্ছে বুলবুলি হিন্দ। আর তার রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন হচ্ছে কি বীরবল। আমরা বীরবলের নামও শুনে থাকবো বিভিন্ন কৌতুকে বা বইয়েতে, অন্য অনেক জায়গায় হয়তো আমরা দেখে থাকবো। অর্থাৎ বীরবল ছিলেন হচ্ছে কি সম্রাট আকবরের রাজসভার কৌতুককার। অর্থাৎ সবকিছু মিলিয়ে সম্রাট আকবরের সময়কালটা ছিল হচ্ছে কি মুঘল সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে মানে পরিচিত। এই জন্যই মুঘল সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তো ওই সময়কার আইনি আকবরী একটা গ্রন্থ ছিল, ঠিক ওই সময়ের যেই আইন কানুন বা রাষ্ট্র পরিচালনার যে প্রসিডিউর গুলো ওগুলো নিয়ে আবুল ফজল একটা বই রচনা করেছিলেন, নাম দিয়েছেন সে আইনি আকবরী। এই গ্রন্থে দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি উল্লেখ করেছে, অর্থাৎ এই গ্রন্থে মানে বাংলা নামের যে উৎপত্তি এই বিষয়গুলো আসলে এই বইয়ের মধ্যে উল্লেখ করা ছিল। পানিপথের প্রথম যুদ্ধের কথা আমরা বলেছিলাম যে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ হয়। আর দ্বিতীয় যুদ্ধ ছিল যে আফগান নেতা হিমু আকবরের সেনাপতি বৈরম খান নিকট পরাজিত হন। অর্থাৎ আকবরের শাসনামল হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধটি সংঘটিত হয়েছিল। তো এই দ্বিতীয় যুদ্ধ হয়েছিল হচ্ছে আফগান নেতা হিমু এবং আকবর সেনাপতি বৈরাম খান তাদের মধ্যে, এবং সেখানে আকবরের সেনাপতি বৈরাম খান জয়লাভ করেছিলেন। আর বাংলায় 12 ভূঁইয়ার উত্থান ঘটেছে আকবরের সময়। 12 ভূঁইয়া বলতে হচ্ছে কি আকবর তো দিল্লির মাঝখানে বসতেন, তো ওই সময়কে বাংলার অঞ্চলগুলো শাসনের জন্য একটা বাংলার বিভিন্ন অঞ্চলের রাজা তারা একত্রিত হয়ে নিজেদেরকে 12 ভূঁইয়া নামে পরিচয় দিয়ে এই সময় কিন্তু তারা বাংলা শাসন করতেন। তো এই 12 ভূঁইয়াদের শ্রেষ্ঠ ভূঁইয়া ছিলেন হচ্ছে ঈশা খান। আমরা জানি যে ঈশা খান হচ্ছে কিশোরগঞ্জ অঞ্চলে ওই অংশ তিনি শাসন করেছিলেন। আর তার রাজধানী ছিল হচ্ছে গিয়ে সোনারগাঁও। ঈশা খান বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন সোনারগাঁও। আর তাজমহলের কথা আমরা সকলেই জানি যে মুঘল সাম্রাজ্য মুঘল তো সম্রাট শাহজাহান তার পুত্রীর মানে প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ কিন্তু ওই তাজমহল নির্মাণ করেছিলেন। এছাড়াও তাজমহল ও ময়ূর সিংহাসন দুইটারই কিন্তু নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। এটা মুঘল সাম্রাজ্যের একটা অন্যতম মানে দর্শনীয় স্থানও বলা যেতে পারে। তাজমহল কিন্তু পৃথিবীর সপ্তাশ্চর্যেরও একটা। যাই হোক, তো দিল্লি আক্রমণ করে কোহিনূর ও ময়ূর সিংহাসন লুট করেন হচ্ছে গিয়ে নাদির শাহ। তিনি হচ্ছে গিয়ে বিখ্যাত কোহিনূর আর ময়ূর যে সিংহাসন এটা হচ্ছে লুট করে নিয়ে যান। ওই সময় আসলে একটা যখন আরেকটা জায়গায় আক্রমণ করতেন, তো সাম্রাজ্যের বিভিন্ন মূল্যবান যে জিনিসপত্র ছিল ওগুলা কিন্তু লুট করে নিয়ে যাওয়ার একটা খুবই মানে পপুলার ট্রেডিশন ছিল। আমরা দুটো যুদ্ধের কথা আলোচনা করেছি। পানিপথের তৃতীয় যুদ্ধটা ওটা হয়েছিল হচ্ছে গিয়ে 1761 সালে। ওই একই ভেন্যুতে 1761 সালে যে যুদ্ধটা হয় ওটা ছিল হচ্ছে গিয়ে আহমদ শাহ আবদালী আর মারাঠাদের বিরুদ্ধে। তো যেখানে আহমদ শাহ আবদালী জয়লাভ করেন, মারাঠারা আহমদ শাহ আবদালীর নিকট পরাজিত হয়।
এই পানিপথ কিন্তু আসলে খুবই মানে পপুলার একটা মানে পপুলার বলতে হচ্ছে যুদ্ধের জন্য। আসলে এখানে ৩টা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তো এর মধ্যে ৩য় যুদ্ধটা আমরা দেখলাম যে আহমদ শাহ আবদালী জয়লাভ করেন হচ্ছে গিয়ে মারাঠাদেরকে হারিয়ে। তো যাই হোক, এই প্যারালাল অংশে আমাদের বাংলায় কিন্তু যে ১২ ভূঁইয়ারা রাজত্ব করছিল, তো তার ১২ ভূঁইয়াদের পরে হচ্ছে সুবেদারি শাহ বাংলায় চালু হয়। তো এই বাংলায় যে প্রথম যে সুবেদার তিনি ছিলেন হচ্ছে কি ইসলাম খাঁ। তো এই সুবেদারি যে শাসনামল ছিল বাংলায়, তখন কিন্তু বাংলাদেশ মানে আমাদের ঢাকা এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সোনারগাঁ বিভিন্ন মানে স্থাপনা কিন্তু হয়েছিল, যে আমরা যে বড় কাটরা, ছোট কাটরা, তারপর হচ্ছে পরিবিবির মাজার, এই ধরনের অসংখ্য যেই লালবাগের কেল্লা, এই ধরনের যে স্থাপত্যগুলো, এটা কিন্তু হচ্ছে গিয়ে সুবেদারি শাসনামল গুলোতে কিন্তু হয়েছিল। যাই হোক, বাংলার প্রথম সুবেদার ছিলেন হচ্ছে ইসলাম খাঁ। তিনি বাংলার রাজধানী স্থাপন করেছেন ঢাকায়, অর্থাৎ ঢাকাকে কিন্তু প্রথম ১৬১০ সালে বাংলার রাজধানী হিসেবে স্থাপন করা হয়েছিল। আর ঢাকার নামকরণ করে হচ্ছে গিয়ে তখন জাহাঙ্গীরনগর। ঢাকা প্রথম বাংলার রাজধানী হচ্ছে ১৬১০ সালে। আর ঢাকার ধোলাই খাল নির্মাণ করেন হচ্ছে গিয়ে সুবেদার ইসলাম খাঁ। আর লালবাগ দুর্গ নির্মাণ করেন আমরা সকলে জানেন যে শায়েস্তা খান। বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছেন গিয়ে মুর্শিদ কুলি খান, কেননা তিনি বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব ছিলেন। আর হচ্ছে গিয়ে অর্থাৎ যিনি সিরাজউদ্দৌলার দাদা আর কি। মুঘলরা যখন মানে চলে যায় বাংলা থেকে, ওই সময় তার পরবর্তী সময়ে বাংলার নবাব ছিলেন হচ্ছে গিয়ে মুর্শিদ কুলি খান। আর শেষ মুঘল সম্রাট ছিল হচ্ছে সম্রাট বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। তার কবর রয়েছে আসলে ইয়াঙ্গুনে, মিয়ানমার যেটাকে আমরা এখন বলি। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলা, যিনি মুর্শিদ কুলি খাঁর নাতি। আর তার সময় কিন্তু আসলে পলাশির যুদ্ধ সংঘটিত হয়, সেটা হচ্ছে ১৭৫৭ সালের ২৩শে জুন ভাগীরথী নদীর তীরে। পলাশি যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে ছিলেন হচ্ছে রবার্ট ক্লাইভ, আর নবাব বাহিনীর নেতৃত্বে ছিলেন মীর জাফর, যিনি হচ্ছে গিয়ে ইংরেজদের সাথে হাত মিলান, যার ফলে কিন্তু আলটিমেটলি বাংলায় ইংরেজদের যে শাসনামল সেটা আসলে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত হয়। আর বাংলার যে নবাবী শাসন সেটা হচ্ছে গিয়ে অস্তমিত যায়। যাই হোক, এখানে আসলে অনেকগুলো মানে ইভেন্ট রয়েছে বাংলায়, মানে আমাদের ইভেন্ট গুলো কিন্তু কোনোটাই খুব বেশি ডিটেইলে গিয়ে কিন্তু আমি আলোচনা করতে পারি না। এই জিনিসগুলো আসলে আপনাদের একটু মানে ইতিহাসটা একটু রিডিং করে নিতে হবে, কারণ এই জিনিসগুলো ইতিহাসটা আমার পার্সোনালি যেটা মনে হয়, ইতিহাসটা একটু জেনে নিলে জিনিসটা একদিকে যেমন মানে ইন্টারেস্টিং হোক, প্লাস হচ্ছে গিয়ে তখন এই ইন্ডিভিজুয়াল ইনফরমেশন গুলো কিন্তু মাথায় থাকবে। কারণ এরকম একটার পর একটা টপিক যেরকম আমি বলে যাচ্ছি, এভাবে কিন্তু সবসময় সব ধরনের টপিক মাথায় গেঁথে না থাকার সম্ভাবনা থেকে যায়। তো এই জন্য আপনারা যে কোনো যেটা বললাম যে সমাজ বই বা যে কোনো একটা ইতিহাসের বই থেকে, ইতিহাসের বই না, আমি স্পেশালি 9-10 সমাজ বইটাই সাজেস্ট করবো। এখানে খুবই ব্রিফলি অল্প মানে ৩০-৪০ পৃষ্ঠার মধ্যেই হয়তো পুরোটা ইতিহাস বর্ণনা করে দেওয়া আছে। এই জন্য এই জিনিসটা পড়ে তারপরে হচ্ছে কি এরকম এমসিকিউ আকারে পড়াশোনা করলে আমি মনে করি এটা খুব বেশি ফ্রুটফুল। তো যাই হোক, তো সিরাজউদ্দৌলা নিয়ে কথা বলছিলাম। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল হচ্ছে মির্জা মোহাম্মদ। তার পিতার নাম ছিল হচ্ছে জয়নুদ্দিন, আর মাতার নাম হচ্ছে আমিনা বেগম। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রসাদ ষড়যন্ত্র চলছিল, সেটা হচ্ছে ঘষিডি বেগম, তার হচ্ছে গিয়ে চাচি। তো এই ঘষিডি বেগম ওই সময় মানে প্রাসাদের ভেতরে কিন্তু সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তাকে হটানোর জন্য নানান ধরনের মানে ষড়যন্ত্র চলছিল। আর এই যে অনুকূপ হত্যা কাহিনী তৈরি করেন হচ্ছে কি হলওয়েল মনুমেন্ট হলো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নির্মিত একটা মনুমেন্ট। আর বক্সারের যুদ্ধ আমরা জানি যে ১৭৬৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে। এটা হচ্ছে মীর কাসিম বক্সারের যুদ্ধ, মানে ইংরেজদের বিরুদ্ধে একটা বড় সড়ো চেষ্টা নিয়ে নেমেছিলেন ইংরেজদেরকে বাংলা থেকে বিতাড়িত করা যায় কিনা। যাই হোক, তিনি সেখানে পরাজিত হন ইংরেজদের কাছে। সেই বিখ্যাত যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। সেটা হয় হচ্ছে ১৭৬৪ সালে। আর এই সময়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ভারতবর্ষ থেকে মানে ভারতবর্ষে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নাবিক রাষ্ট্র থেকে যে ইংরেজরা যে শেষ পর্যন্ত বাংলা এসে পৌঁছায়, তার জন্য কিন্তু আসলে ওই ইউরোপিয়ান যে নাবিকরা রয়েছে তাদের আসলে দায় রয়েছে, কেননা তারা প্রথমে আসলে পথটা চিনে যায়। তারপরে ধীরে ধীরে ওই অঞ্চলের মানুষজন যখন জানে যে না, এখানে আসলে ধন সম্পদপূর্ণ একটা জাতি রয়েছে, তারপরে আসলে এখানে শেষমেশ ইংরেজরা এখানে এসে পৌঁছায়। ইংরেজদের আগে ফ্রেঞ্চরা এসেছিল, তারপরে ডাচরা এসেছিল। যাই হোক, সর্বপ্রথম ভারতবর্ষে আসা ইউরোপিয়ান জাতি ছিল হচ্ছে পর্তুগিজ। সমুদ্র পথে প্রথমে ভারতে আসেন হচ্ছে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা। আমরা জানি ১৪৯৮ সালের ২৭শে মে তিনি কালিকট বন্দরে পৌঁছান। আর তারপরে ডাচদের পরে আসলে ওলন্দাজরা এসেছিল হচ্ছে ১৬০০ সালে। ১৬০২ সালে হচ্ছে গিয়ে তাদেরকে ডিনেমার বলা হতো, ডিনেমার। তারা আসে হচ্ছে গিয়ে ১৬০০ মানে উপমহাদেশে হচ্ছে ১৬০২ সালে। আর হচ্ছে গিয়ে তারপরে ফরাসিরা আসে হচ্ছে গিয়ে ১৬৬৪ সালে।
সরি একটু ভুল বললাম, যে ওলন্দাজ বা ডাচরা এসেছিল হচ্ছে কি 1602 সালে, আর ডেনমার্কের বা দিনেমাররা এসেছিল হচ্ছে গিয়ে 1616 সালে, আর পরবর্তীতে ফরাসিরা আসে হচ্ছে গিয়ে 1664 সালে। আর পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল হচ্ছে পোর্টো গ্রান্ডে। পর্তুগিজরা ওই সময় বাংলা এসেছিল, কিন্তু তাদের শায়েস্তা খান কিন্তু বাংলা থেকে বিতাড়িত করেছিলেন। অর্থাৎ পর্তুগিজরা যখন চট্টগ্রামে এসেছিল সেখান থেকে কিন্তু শায়েস্তা খান বিতাড়িত করেন। আর আমরা বাংলায় সবচেয়ে বেশি সময় শাসন করে যেহেতু আমরা জানি যে ব্রিটিশরা, তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হচ্ছে কি 1600 সালে। তো তারা তখন একটা দুটা করে করে খনিজ স্থাপন করতো, যেটা আলটিমেটলি পরে আমরা দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে পুরো বাংলার শাসনই নিয়ে নেয় আর কি। যাই হোক, সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে তারা প্রথম কুঠি স্থাপন করে হচ্ছে গিয়ে 1612 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার মানে রাজস্ব আদায়ের যে ক্ষমতা ওটা লাভ করে হচ্ছে প্রথম 1765 সালে, অর্থাৎ পলাশীর যুদ্ধ বিজয়ের কিছুদিন পরে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করা হচ্ছে কি 1765 সালে। দ্বৈত শাসন বলতে হচ্ছে গিয়ে ওই মানে দুই অংশ মিলে এই শাসন করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু পাওয়ার থাকবে, আবার এখানে লোকাল তাদের যে ইয়ে থাকবে, তাদের যে নির্ধারিত যে অথরিটি তারা। তো এই শাসনের ফলে যেটা দেখা যায় যে 76-এর মন্বন্তর, আমরা জানি যে সবচেয়ে মারাত্মক যে দুর্ভিক্ষ সেটা হয় হচ্ছে গিয়ে বাংলা 1176 সালে, আর ইংরেজি 1770 সালে। এটা হচ্ছে মূলত কিন্তু দ্বৈত শাসনের যে ফলাফল। আর এই কারণে দ্বৈত শাসনের অবসান ঘটে পর 2 বছর পরে 1772 সালে হচ্ছে গিয়ে দ্বৈত শাসনের অবসান ঘটে। আর এই 76-এর মন্বন্তরের সময় কিন্তু বাংলার গভর্নর ছিলেন হচ্ছে গিয়ে কার্টিয়ান নামক এক ব্যক্তি। আর ওয়ারেন হেস্টিং পরবর্তীতে বাংলার গভর্নর নিযুক্ত হন হচ্ছে গিয়ে 1772 সালে। তিনি হচ্ছে গিয়ে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন 1772 সালে। তিনি ভারতে ব্রিটিশ মানে সাম্রাজ্যবাদ বিস্তার হচ্ছে গিয়ে প্রথম সূচনা করেন, অর্থাৎ ওখান থেকে ব্রিটিশ থেকে বাংলাদেশ গভর্নর পাঠানোর যেই মানে সিস্টেমটা, তিনি হচ্ছে গিয়ে প্রথম আর কি ভারতে সাম্রাজ্যবাদ বিস্তারের যে সূচনাটা করেন। আর লর্ড কর্নওয়ালিস আমরা জানি যে খুবই গভর্নর জেনারেল 1786 সালে তিনি নিযুক্ত হন। তিনি মূলত চিরস্থায়ী বন্দোবস্তের জন্য পপুলার। তিনি 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল সেটা চালু করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। আর ভারতীয় উপমহাদেশের প্রথম যে পুলিশ ব্যবস্থা সেটা চালু করেন হচ্ছে গিয়ে লর্ড ক্যানিং। আর উপমহাদেশের প্রথম যে কাগজের মুদ্রা সেটা কিন্তু লর্ড ক্যানিং চালু করেন। তো এই ইংরেজরা আমাদের দেশ শাসন করার সময় প্রচুর ধন সম্পত্তি এবং যে গুপ্ত আমাদের যে সম্পদ ছিল ওগুলো পাচার করে যেত, এবং পাশাপাশি কিছু মানে টেকনোলজি ওইখান থেকে আনা কোনো সিস্টেম কিন্তু আমাদের এখানে প্রবর্তন করার চেষ্টা করেছে আর কি। উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস, আর শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, আর সর্বশেষ ভাইসরয় ছিলেন হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন। তো তাদের সময় একটা বিখ্যাত কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়, সেটা হচ্ছে কি 1800 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। আর ওখানে বাংলা বিভাগ খোলা হয় হচ্ছে কি 1801 সালে। আর ওই সময় আমরা জানি যে সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ যে মানে স্ত্রী স্বামী যদি মারা যায়, স্ত্রীকে স্বামীর সাথে দাফন করে যাওয়ার যে একটা ক্রুয়েল একটা সিস্টেম চালু ছিল, তো সেটা বিলোপ করা হচ্ছে 1859 সালে। এই জন্য রাজা রামমোহন রায় কিন্তু মানে অনেক কন্ট্রিবিউশন রয়েছে তার মানে আন্দোলন এবং তার উদ্যোগের কারণে এই গানটি শেষ পর্যন্ত এটা বাতিল হয়, এবং এই আইনটা প্রবর্তন করা হচ্ছে গিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং। এই সময় কিন্তু আরো বিভিন্ন আন্দোলন হচ্ছিল, অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে মানে বিভিন্ন বাঙালির বিভিন্ন পর্যায়ে কিন্তু আন্দোলন হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ শোষণের বিরুদ্ধে। তার মধ্যে একটা আন্দোলন ছিল হচ্ছে তেভাগা আন্দোলন, ইলা মিত্রের নেতৃত্বে হয়েছিল, সেটা হচ্ছে 1783 সালে। তারপর সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সেটা হয়েছিল 1930 সালে। আর ওই সময় ব্রিটিশরা একটা হত্যাকাণ্ড করে, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত, সেটা হয় হচ্ছে 1919 সালের 13 এপ্রিল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ মানে নাইট যে উপাধি তাকে দেওয়া হয়েছিল ব্রিটেন থেকে, সেটা কিন্তু তিনি ত্যাগ করেন। আর ওই সমসাময়িক সময় বাংলার যে বিখ্যাত মানে পশ্চিমবঙ্গের যে বিখ্যাত দানবীর ছিলেন হাজী মোহাম্মদ মহসিন, তিনি 1732 সালে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। ওই ব্রিটিশ মানে শাসনামল তো মূলত 1757 পর থেকে হয়। ওই সময়টা কিন্তু হাজী মোহাম্মদ মহসিন তার বিখ্যাত যে দানবশীলতার জন্য পপুলার ছিলেন, তিনি তার কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন। তো যেটা বলছিলাম যে বিভিন্ন আন্দোলন প্রচলিত ছিল, এর মধ্যে ফরাইজি আন্দোলন কিন্তু অন্যতম ছিল। এর মধ্যে ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, এবং পরবর্তীতে এই আন্দোলনের নেতৃত্ব দেন হচ্ছে কি দুদু মিয়া, যিনি ঘোষণা করেন যে মানে জমি থেকে খাজনা আদায় করা হচ্ছে কি আল্লাহর আইনের পরিবর্তে। তো দুদু মিয়া হাজী শরীয়তুল্লাহর পুত্র, তিনি হচ্ছে গিয়ে ফরাজি আন্দোলনের পরবর্তীতে নেতৃত্ব দান করেন। আর ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনের মধ্যে একটা অন্যতম আন্দোলন ছিল যে তিতুমির যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তার বাঁশের কেল্লার কথা আমরা জানি।
তো তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে মানে বাঙালি অস্ত্র নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। তার প্রকৃত নাম ছিল হচ্ছে কি মীর সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের যে বাঁশের মানে আন্দোলন সেটা সংগঠিত হচ্ছে গিয়ে 1831 সালে। 1831 সালে ব্রিটিশরা তাদের ভারী ট্যাঙ্ক নিয়ে আসলে কামান দিয়ে তিতুমিরের বাঁশের কেল্লা গুড়িয়ে দেয়। কিন্তু এই যে আন্দোলন সেটা আসলে বাঙালি জাতিকে অনেকটাই নাড়া দিয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে মানে তাদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন সংঘবদ্ধ যে মানে আক্রমণ বা সংগঠিত আন্দোলনের পথে কিন্তু এই তিতুমিরের আন্দোলন একটা বড় ভূমিকা পালন করে। যাই হোক, তিতুমিরের এই আন্দোলন বা বাঁশের কেল্লা ছিল হচ্ছে নারিকেল বাড়িয়ায়। আর এই কেন্দ্রটা ছিল পুরোটাই বাঁশের তৈরি একটা কেল্লা টাইপ। উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করে ব্রিটিশরা, সেটা চালু করা হচ্ছে যে 1853 সালে লর্ড ডালহৌসির আমলে। আর সিপাহী বিদ্রোহ হয় আমরা জানি যে 1857 সালে। পরের বছর 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। মানে প্রথম 100 বছর আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে শাসন ছিল এবং পরবর্তীতে ইংল্যান্ড সরকার তাদের গভর্নরদের মাধ্যমে আসলে ভারতবর্ষের শাসন মানে ক্ষমতা তাদের হাতে তুলে দেয়। অর্থাৎ ব্রিটিশের কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই ভারতবর্ষ তারপর পরের 100 বছর শোষিত হয়। আর নীল বিদ্রোহের অবসান ঘটা হচ্ছে 1860 সালে। আমরা বঙ্গভঙ্গ একটা অন্যতম আমাদের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। তো বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে 1911 সালে। পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ভারতবর্ষের মানে ব্রিটিশ ভারতের গভর্নর ছিলেন জেনারেল ভাইসরয় লর্ড কার্জন। অর্থাৎ লর্ড কার্জন ছিলেন গিয়ে বঙ্গভঙ্গের যে মানে মূল প্রতিষ্ঠাতা আর কি। তো তার সময় এই বঙ্গভঙ্গটা হয় এবং যেটা 6 বছর পর 1911 সালে রদ হয়েছে তীব্র আন্দোলনের মুখে পড়ে। ওই সময় বিভিন্ন মানে বিদ্রোহ এবং সংস্কার ছিল। তার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান ছিল হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি। সেটা ছিল প্রতিষ্ঠাতা ছিলেন নওয়াব আব্দুল লতিফ। তাছাড়া ছিল আলিগড় আন্দোলন, ছিল স্যার সৈয়দ আহমেদ খান। তারপর কংগ্রেস তৈরি করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন হচ্ছে গিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী নামে পরিচিত। আর জাতি তত্ত্বের উপরে আসলে দেশ বিভাগের মানে কথাটা উঠেছিল সেটা যারা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। আর মহাত্মা গান্ধী যে মহাত্মা উপাধি সেটা মানে প্রদান করেছিল কিন্তু রবীন্দ্রনাথ। আর আমাদের এই উপমহাদেশের যে ব্রিটিশদের থেকে উপমহাদেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর পিছনে যে আন্দোলনগুলা ছিল বা যেই সংঘবদ্ধ চেষ্টা ছিল তার মধ্যে একটা অন্যতম ছিল যেটা হচ্ছে লাহোর প্রস্তাব। সেটা দেন হচ্ছে একে ফজলুল হক 1940 সালে। আর এই শেরে বাংলা একে ফজলুল হক কিন্তু মুসলিম তিনি হচ্ছে গিয়ে লাহোর প্রস্তাব ঘোষণা করেছিলেন। আর আমাদের যে দুইটা বিখ্যাত তৎকালীন সময়কার সংগঠন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে, আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। আর ক্রিস মিশন হচ্ছে গিয়ে 1942 সালে গঠিত হয়েছিল, আর লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা করেছিলেন হচ্ছে 1947 সালে। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ এবং সংস্কারের মধ্যে আরো কিছু সংস্কার প্রস্তাব ছিল। তার মধ্যে ছিল লর্ড ক্লাইভের যে দ্বৈত শাসন ব্যবস্থা আমরা জানি, যেটার কারণে দুর্ভিক্ষ হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে 1765 সালে। তারপর লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ্ত করেন 1829 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন 1905 সালে। লর্ড হার্ডিঞ্জ যিনি বঙ্গবন্ধুকে রদ করেন সেটা 1911 সালে। তারপরে লর্ড লিথগো ক্রিস মিশন 1942 সালে। লর্ড ওয়েভেলের ক্যাবিনেট মিশন 1946 সালে। আর আলটিমেটলি লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারতের যে স্বাধীনতা অর্জন হয় সেটা হচ্ছে 1947 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই সময়কার ধরে মানে ওই আমাদের ইতিহাসের অংশটুকু থেকে বিভিন্ন কৃষ্টি কালচারের উদ্ভব হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আমাদের পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা হয় সেটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয় 30 নভেম্বর 2016 সালে। আর বাংলার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান তিনি তার জন্ম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলার সাংস্কৃতিক রাজধানী। তারপর মরমী কবি বলা হয় হচ্ছে গিয়ে হাসন রেজাকে। বাউল সম্রাট লালন শাহ হচ্ছে গিয়ে তিনি বিখ্যাত কুষ্টিয়ার বাউল সাধক। তার যে গানের বিষয়বস্তু সেগুলো ছিল হচ্ছে গিয়ে দেহতত্ত্ব, তারপরে হচ্ছে গিয়ে মরমী গান। আর লালনের আখড়া অবস্থিত কুষ্টিয়াতে। বাউল গানের বিশেষত্ব হচ্ছে পুরোটাই আধ্যাত্মিক বা আধ্যাত্মিক জগতের চিন্তা ভাবনা নিয়ে আর কি এই গানগুলো বিখ্যাত।
আর উপজাতিদের যে বর্ষবরণ সেটাকে বলা হচ্ছে বৈশাখী, আর রাখাইনদের উৎসবের নাম হচ্ছে জল। এগুলো কিছু মানে বিচ্ছিন্ন তথ্যাদি বলতে পারেন আমাদের এই সংস্কৃতি এবং কৃষ্টির সাথে সম্পর্কিত। আর সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠা হয়েছে কি 1961 সালে, উদীচী শিল্প গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছে 1968 সালে। আমাদের যে বিখ্যাত গান গম্ভীরা সেটা আসলে চাঁপাইনবাবগঞ্জের অবস্থিত, মানে ওই অঞ্চলের একটি কৃষ্টি। আর চটকা ও ভাওয়াইয়া হচ্ছে কি রংপুরের, ভাটিয়ালি হচ্ছে কি ময়মনসিংহের যে গানগুলা, আর ভান্ডারি হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের গান। ঢাকা ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলের যে ঐতিহ্যবাহী নৃত্য সেটার নাম হচ্ছে কি জারি। আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফার চৌধুরী, সুরকার হচ্ছে আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এগুলো খুবই কমন ইনফরমেশন, বাট আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলোর সম্পর্কে বারবার জানি যে বাংলা দেশ পড়তে গেলে কথাগুলো উঠে আসে। আমাদের বিজয় দিবসের কথা, সরি আমাদের 21 ফেব্রুয়ারি বা আমাদের ভাষা আন্দোলনের কথা উঠে আসলে এই গানগুলোর কথা আসে। আমাদের বাঙালির ইতিহাসের কথা বলতে গেলে এই গানগুলোর কথা উঠে আসে। তো এইগুলো কিছু কমন টপিক এবং যে কোনো সেগমেন্ট থেকে এগুলো নিয়ে আসলে প্রশ্ন আসতে পারে। তারপর আমাদের যে বিভিন্ন স্থাপনা রয়েছে আমাদের এই ঢাকাতে, স্পেশালি হচ্ছে গিয়ে 1600 সালের সময়কার, অর্থাৎ সুবেদারি শাসন আমলে কিন্তু বিভিন্ন জাদু মানে বিভিন্ন কৃষ্টি কালচার বা স্থাপনার দিক দিয়ে কিন্তু বাংলা সমৃদ্ধি লাভ করে। তো এর মধ্যে একটা লোকশিল্প জাদুঘর যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবস্থিত। লোকশিল্প জাদুঘরের বর্তমান নাম হচ্ছে জয়নুল লোক ও কারু শিল্প জাদুঘর, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1913 সালে। আর আমাদের যে মুক্তিযুদ্ধ জাদুঘর সেটা হচ্ছে গিয়ে আগারগাঁও অবস্থিত, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1996 সালের 22 মার্চ। আমাদের জাতীয় গ্রন্থাগার অবস্থিত আমরা জানি আগারগাঁওয়ে। জাতীয় নাট্যশালা হচ্ছে শিল্পকলা একাডেমি, আর শিল্পকলা একাডেমি হচ্ছে ঢাকার সেগুন বাগিচায়। আর আমাদের জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে। আমাদের সর্বপ্রথম যে জাদুঘর সেটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর বা রাজশাহীতে অবস্থিত, 1910 সালে সেটা প্রতিষ্ঠিত করা হয়। আর আমরা একটা 76-এর মন্বন্তরের কথা জানি যে 1770 সালে হয়েছিল সেটা, বাংলা 1176 সালে। আর আরেকটা যেটা 50-এর মন্বন্তর সেটা কিন্তু আরেকটা দুর্ভিক্ষ, সেটা হয়েছিল কি ইংরেজি 1943 সালে। মূলত এটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইফেক্ট ছিল। ওই সময় আসলে আমাদের এখান থেকে অনেক ধন সম্পদ ইংরেজরা নিয়ে যায় এবং মানুষজনকে নানাভাবে বঞ্চিত করে। এর ফলে কিন্তু এই 1943 সালে যে দুর্ভিক্ষ সেটা হয়েছিল। এর উপরে কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্র শিল্প রয়েছে, সেটা হচ্ছে ম্যাডোনা 43। ওই সময় আমাদের প্রথম প্রখ্যাত তিন কন্যা ছবিটি আঁকেন হচ্ছে কামরুল হাসান, মনপুরা সত্তর আঁকেন হচ্ছে, এটাও একটা তার চিত্র শিল্পের নাম। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুল্লি গায়ক হচ্ছেন আব্বাস উদ্দিন এবং আব্দুল আলী। এই ছিল আমাদের মোটামুটি ইতিহাস সম্পর্কিত একদম যত ব্রিফ আলোচনা বলা যেতে পারে। খুবই সংক্ষেপে একটা আমাদের ইতিহাসের বিভিন্ন ইভেন্টের কথা কিন্তু আমি জাস্ট একটা গ্ল্যান্স আলোচনা করলাম। তো এখানে আমি মানে আবারও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ইতিহাসটা এর মধ্যে পুরো সবগুলা বিষয় উঠে আসেনি, খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে গিয়ে ইতিহাসের সবগুলা টপিক ধরে ধরে মানে আলোচনা করা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে আমি এই আলোচনাটার মাধ্যমে আমি যেই জিনিসটা মানে কভার করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে মানে আমাদের ইভেন্ট গুলা কি কি, কোন কোন ইভেন্ট গুলো আসলে আমাদের ভালো মতো পড়তে হবে। যেমন আমি যদি একটু সামারাইজ করি তাহলে দেখবো যে হচ্ছে আমাদের একটা ছিল যে খ্রিস্টপূর্ব যে আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন শাসন, মৌর্য শাসন, তারপরে গুপ্ত শাসন, তারপরে সেন বংশ, পাল বংশ, এদের শাসন, এই অংশটুকু কিন্তু একটা সময় ছিল। এইটা পরে মোটামুটি আমাদের ছিল হচ্ছে গিয়ে এই আমাদের ভারতবর্ষে যে মুসলমানদের যে শাসন, তাদের মুসলমানরা কিভাবে আসলে মোহাম্মদ ঘুরি, তারপর হচ্ছে ইখতিয়ারউদ্দিন মিয়া মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তারপরে হচ্ছে গিয়ে এই সময় যে মুঘল সাম্রাজ্য পরে আসলো ওই শাসন আমলটা। তারপরে মুঘল সাম্রাজ্যের সময়কার ভারতবর্ষের পাশাপাশি প্যারালালি বাংলায় কারা শাসন করেছে এটা কিন্তু আরেকটা অংশ। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে ভারতবর্ষ শাসন, হম কেন্দ্রীয়ভাবে ভারতবর্ষ শাসন, এর প্যারালালি কিন্তু বাংলায় কারা শাসন করেছে এই জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে মানে মাথায় রাখতে হবে, এটা যেন কখনো কনফিউশন তৈরি না হয়। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তারপর হচ্ছে গিয়ে মুঘল সাম্রাজ্যের কার পরে কে এসেছিলেন, কার সময় গুরুত্বপূর্ণ কি অবদান আছে এই জিনিসগুলো জানা, সুবেদার শাসন আমলে বাংলায় কি কি প্রতিষ্ঠা আছে এই জিনিসগুলো একটু পড়ে নেওয়া। তারপর 12 ভূঁইয়াদের আবির্ভাব, তাদেরকে দমন করা, এই সামগ্রিক বিষয়গুলো রয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের মূলত ওই যে পর্তুগিজরা বা ইউরোপিয়ানরা আমাদের দেশে আসা শুরু করলো। পর্তুগিজরা আসলো, ওলন্দাজরা আসলো, ডাচরা বা ওলন্দাজরা আসলো, তারপর হচ্ছে ডেনমার্ক থেকে আসলো। এরপর আলটিমেটলি ইংরেজরা আমাদের দেশে 1612 সালে প্রথম আসলো। তো তারপরে হচ্ছে গিয়ে ইংরেজরা 200 বছর শাসন করলো, মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। সিরাজউদ্দৌলার পরাজিত 1757 সালে পলাশির যুদ্ধে যখন
সিরাজউদ্দৌলার পরাজিত হন। তারপর থেকে মূলত 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে, তার পরবর্তী 100 বছর হচ্ছে ব্রিটিশরা কেন্দ্রীয়ভাবে শাসন করে। তো এই অংশটুকু গুরুত্বপূর্ণ। তো ব্রিটিশদের শাসনের শেষ পর্যায়ে এসে 1900 থেকে 1947 সাল পর্যন্ত এই সময়ের ঘটনার প্রবাহ কিন্তু আরেকটু ডিফারেন্ট। এই সময়ের ঘটনার প্রবাহটা আমি খুব বেশি আলোচনা করিনি, বাট এই সময়ের জিনিসগুলো কিন্তু আমাদের একটু ব্রিফলি দেখে নিতে হবে। অর্থাৎ আমাদের 1905 সালে বঙ্গভঙ্গ হয়, তারপর বঙ্গভঙ্গ রদ হয়। তারপরে হচ্ছে গিয়ে এমনি মানে ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে শাসন থেকে মুক্ত করার জন্য, ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য যে বিভিন্ন আন্দোলন হয় আমাদের, মহাত্মা গান্ধী, তারপরে 1920 সালে মানে এই সময় বিভিন্ন যে আন্দোলনের প্রবাহগুলা, এই জিনিসগুলা কিন্তু আমাদের একটু জানতে হবে। তারপর বঙ্গবন্ধু আমাদের এই মানে শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বা তার সাথে দেখা করেন, বা এই সময় সামগ্রিক বিষয়গুলো নিয়ে অনেকগুলো ইভেন্ট কিন্তু ইন্টার রিলেটেড। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ এই অংশটুকু আমাদের বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই বাংলাদেশের ইতিহাস তথা মুক্তিযুদ্ধ 1947 থেকে 71 এই সেগমেন্টটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই অল্প সেগমেন্টের মধ্যে কিন্তু 4-5টা কোয়েশ্চেন আসে, আর আমি এতক্ষণ যে এই জিনিসটা বললাম, অর্থাৎ আমাদের পুরোনো একদম খ্রিস্টীয় পূর্ব সময় থেকে 1947 পর্যন্ত যে সেগমেন্টটা, ওখানে হয়তো 2-3টা প্রশ্ন এসে থাকে। তো এই জন্য এই অংশটা থেকে মোটামুটি সব না পড়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো বাছাই করে করে করতে হবে। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি আমরা ফলো করি, যে কোন কোন অংশ থেকে প্রশ্নগুলো আসে, এই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু এই সেগমেন্টে যে 2 বা 3 মার্ক রয়েছে, বা অনেক সময় কখনো 4 মার্কও আসে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করি। তো যাই হোক, এইটা ছিল মোটামুটি একটা গাইডলাইন মূলক একটা মানে লেকচার বলতে পারেন। তো এই সেগমেন্ট থেকে আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।